আজকের ঘটনাটি শুধু একটি ভূতের গল্প নয়, এটি এমন এক অভিজ্ঞতা যা শুনে হয়তো আপনিও রাতের অন্ধকারে একা জানালার পাশে দাঁড়াতে সাহস পাবেন না। বাংলাদেশের দক্ষিণের এক নির্জন গ্রাম, কুয়াশায় ঢাকা এক পুরনো গাব গাছ, আর সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকে এক ছায়াহীন মানুষ। লোককথায় আমরা অনেকবার জিন, খবিশ আর অদৃশ্য শক্তির কথা শুনেছি, কিন্তু যদি একদিন সেই অশুভ শক্তি আপনার নাম ধরে ডাকে, যদি সে ধীরে ধীরে আপনার শরীর নয়, আপনার আত্মাকেই নিজের করে নিতে চায়, আজকের ঘটনাটি দাবি করা হয়েছে একটি বাস্তব অভিজ্ঞতা হিসেবে। এই ঘটনার সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে ঘটনাটি যেভাবে আমাদের কাছে এসেছে ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাহলে ঘরের আলো নিভিয়ে দিন, হেডফোনটি পরে নিন, আর প্রস্তুত হয়ে যান এমন এক বিভীষিকাময় যাত্রার জন্য, যেখানে প্রতিটি মুহূর্তে আপনার মনে হবে আপনার ঠিক পিছনেই হয়তো কেউ দাঁড়িয়ে আছে। বরিশাল আর পটুয়াখালীর মাঝখানের ওই চরের জায়গাগুলো দিনের বেলা যতটা সুন্দর, রাতে ঠিক ততটাই থমথমে। আমি ঝুমুর, বেড়ে উঠেছি পটুয়াখালীর এক কোণে, যেখানে সন্ধ্যা নামলেই ঝিঝি পোকার ডাক আর বাতাসে শোষ শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। সবাই বলে জিনপরি কাল্পনিক, কিন্তু আমার জীবনের সেই 3টা রাত আজও আমার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দেয়। আজ ইয়াসিন ভাইয়ের সাহায্যে আপনাদের মাঝে আমার এই সত্য ঘটনাটা শেয়ার করলাম। ঘটনাটা শুরু হয় গত শীতের ছুটিতে। আমাদের বাড়ির পিছনেই একটা বিশাল পুরনো গাব গাছ আছে। ঝুমুর, সন্ধ্যার পর ওইদিকে যাস না, জায়গাটা ভারী। আমি হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু সেদিন মাগরিবের আজানের ঠিক পরে আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম কুয়াশা নামছে। হঠাৎ দেখলাম গাব গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে, লম্বা চওড়া শরীর, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটার কোনো ছায়া মাটিতে পড়ছে না। আমি ভাবলাম হয়তো আমার চোখের ভুল, কিন্তু লোকটা যখন আমার দিকে তাকালো, আমি জমে গেলাম। তার চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো না, ভেতর থেকে যেন আগুনের আভা বেরোচ্ছে। তেমন সময় আমার মা আমাকে পিছন থেকে ডাকে। মা যখন আমার কাছে আসে, আমি আবারও সেই গাব গাছের দিকে তাকাই। তখন আর সেখানে কেউ ছিল না। পরদিন থেকে বাড়িতে অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। মাঝরাতে মনে হতো টিনের উপর কে যেন ভারী কোনো বস্তু টেনে নিয়ে বেড়াচ্ছে। একদিন রাতে আমার ঘরের জানালার কাছে টোকা পড়লো। সাহস করে জানালা খুলতেই দেখি সেই লোকটা। তবে এবার তার চেহারা পাল্টে গেছে। মুখটা লম্বাটে, চামড়া কুচকানো, আর হাসলে দাঁতগুলো যেন কাঁচের টুকরোর মতো চকচক করে ওঠে। সে কোনো কথা বলল না, শুধু আঙ্গুল দিয়ে আমাকে ইশারা করলো বাইরে আসার জন্য। আমার পা দুটো যেন নিজের অজান্তেই দরজার দিকে এগোতে লাগলো। আমার মস্তিষ্ক বলছে না, কিন্তু শরীর আমার কথা শুনছে না। ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, ওটা ছিল একটা খবিশ জিন। আমাদের এলাকার বয়স্করা যাকে ছায়া শরীরী বলে ডাকে, সে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই গাব গাছের দিকে। গাব গাছের নিচে যেতেই বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে আমার কাঁধে হাত রাখলো। সেই স্পর্শে মনে হলো বরফ আর আগুনের এক অদ্ভুত মিশ্রণ। সে ফিসফিস করে বলল, তোমাকে আমি নিয়ে যাব, তোর রক্তে আমার তৃষ্ণা মিটবে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল দাদির শেখানো ছোটবেলার কিছু দোয়া। আমি মনে মনে জোরে জোরে পাঠ করতে শুরু করলাম। হঠাৎ চারপাশটা কেঁপে উঠল। সেই লোকটার অবয়ব ধোয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো, আর সেই কর্কশ চিৎকার আজও আমার কানে বাজে। সে যাওয়ার আগে শুধু বলে গেল, এবার বেঁচে গেলি, কিন্তু আমি পাশেই আছি। পরদিন সকালে আমাকে গাব গাছের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আমার গলায় 4টা আঙ্গুলের নিচে দাগ ছিল, তা ডাক্তাররা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেননি।
ঘটনাটা সেখানেই শেষ হতে পারত, কিন্তু ওই ছায়া শরীরই জিনটা আমাকে এত সহজে ছাড়লো না। সুস্থ হয়ে ওঠার পর ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু পটুয়াখালীর সেই ভেজা সাথে সাথে রাতগুলো আমাকে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল। পরের কয়েকদিন আমি খেয়াল করলাম আমার ঘরে সবসময় একটা পচা চামড়ার গন্ধ পাওয়া যায়। মা বাবা কিছুই পান না, কিন্তু আমি পেতাম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আয়নায় তাকালে আমি নিজের চেহারার পিছনে আবছা একটা অবয়ব দেখতাম। ঝুমুর নামের যে মেয়েটা চঞ্চল ছিল, সে ধীরে ধীরে কুঁকড়ে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম ওটা আমাকে মারতে চায় না, বরং আমাকে মানসিকভাবে দখল করতে চায়। একদিন মাঝরাতে আমি টের পেলাম আমার খাটটা মেঝে থেকে ইঞ্চিখানেক উপরে ভাসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সেই বিভৎস চেহারাটা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বরিশালের ওই কীর্তনখোলা নদীর পারে আমার ঘর ছিল। মানুষ আমাকে পুড়িয়ে মেরেছে, এখন আমি তোর ভেতর দিয়ে বাঁচবো। দিনে দিনে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমার বাবা মা আমাকে অনেক ডাক্তার দেখায়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আমার অবস্থা দেখে দাদি বুঝলেন সাধারণ ডাক্তার দিয়ে হবে না। তিনি বরিশাল শহর থেকে ওনার পরিচিত এক বয়স্ক মৌলভী সাহেবকে খবর দিলেন। তিনি আসার পর আমাকে দেখেই গম্ভীর হয়ে গেলেন। বললেন, এই জিনটা সাধারণ না, এটা প্রতিহিংসায় মত্ত হয়ে শয়তানি শক্তিতে বলিয়ান হয়েছে। সেদিন রাত 12টায় শুরু হলো আসল লড়াই। ঘরের ভেতর লোবানার আগরবাতির ধোঁয়ায় চারপাশ অন্ধকার। মৌলভী সাহেব যখন দোয়া পড়তে শুরু করলেন, সারা বাড়ি থরথর করে কাঁপতে লাগলো। ঘরের আলমারিগুলো নিজে নিজে খুলতে আর বন্ধ হতে লাগলো। জানালার কাঁচগুলো চটচট করে ফেটে যাচ্ছিল। আমার কণ্ঠস্বর পাল্টে গিয়ে এক ভারী কর্কশ পুরুষের স্বরে গালিগালাজ বের হতে লাগলো। হঠাৎ একটা প্রচন্ড ঝড়ো হাওয়া ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকলো। মৌলভী সাহেব অবিচল ভাবে তসবি পরে যাচ্ছিলেন। তিনি এক ঘটি জল পরে আমার মুখে ছিটিয়ে দিলেন। সেই মুহূর্তেই মনে হলো আমার বুক চিরে কিছু একটা বেরিয়ে গেল। এক বিকট আর্তনাদ করে সেই কালো ছায়াটা জানালার গ্রিল দিয়ে ধোয়ার মতো বেরিয়ে সোজা গাব গাছের দিকে চলে গেল। পর মুহূর্তেই আকাশ থেকে একটা প্রচন্ড বজ্রপাত হলো, ঠিক ওই গাব গাছটার উপর। গাছটা মাঝখান থেকে চিরে গিয়ে দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখায় আমি স্পষ্ট দেখলাম সেই সাদা পাঞ্জাবি পরা লোকটার মুখ। সেটা যন্ত্রণায় বিকৃত হয়ে মিলিয়ে যাচ্ছে। আজ 3 বছর হয়ে গেল। আমিও আমার পরিবার এখন ঢাকায় থাকি, কিন্তু আজও যদি কোনো রাতে লোডশেডিং হয় আর চারপাশটা নিঝুম হয়ে যায়, আমার মনে পড়ে যায় সেই পটুয়াখালীর গাব গাছটার কথা। লোকে বলে ওই গাছটা এখন মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে, ওখানে আর কোনো পাখিও বসে না। আমি জানি জগৎটা শুধু আমাদের নয়, আমাদের সমান্তরালে এমন কিছু শক্তি আছে যারা সুযোগ পেলে আমাদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারে। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই, বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের বিষয়, কিন্তু আমার সাথে যা ঘটেছে আমি তো বিশ্বাস করি এই পৃথিবীতে অলৌকিক জগৎ আছে। আপনারা এখন যে ঘটনাটি শুনলেন, সেটি একজন ব্যক্তির নিজের ভাষায় বর্ণনা করা অভিজ্ঞতার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এর সত্যতা আমরা নিশ্চিত করতে পারি না, তবে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি, লোককথা ও ধর্মীয় বিশ্বাসে অদৃশ্য জগতের কথা বহুদিন ধরেই প্রচলিত। এই ধরনের ঘটনা সত্য হোক বা কাকতালীয়, একটি বিষয় আমাদের সবসময় মনে রাখা উচিত: অন্ধকার, নির্জনতা এবং অজানা জায়গাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। একই সঙ্গে ভয় বা গুজবের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে শান্ত থাকা, প্রয়োজনে পরিবারের সহায়তা নেওয়া এবং বাস্তবসম্মতভাবে পরিস্থিতি মূল্যায়ন করা জরুরি। যদি এই গল্পটি আপনার মনে সামান্য হলেও শিহরণ জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কাছকে অনুপ্রাণিত করুন। কমেন্টে অবশ্যই লিখে জানান, আপনি কি বিশ্বাস করেন যে মানুষের চোখের আড়ালে এমন কোনো অলৌকিক জগৎ থাকতে পারে, নাকি এইসব ঘটনার পেছনে অন্য কোনো বাস্তব ব্যাখ্যা রয়েছে?
আপনার মতামতই হতে পারে আমাদের পরবর্তী আলোচনার বিষয়। আর যদি আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যময় ভৌতিক বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সেটিও আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার অনুমতি নিয়ে আমরা সেটি ভবিষ্যতে দ্য ইয়াসিন শোয়ে তুলে ধরতে পারি। সবশেষে একটাই কথা, রাত যত গভীর হয় পৃথিবী ততটাই নীরব হয়ে যায়। আর সেই নীরবতার মাঝখানে কখনো কখনো এমন কিছু উপস্থিতি লুকিয়ে থাকে যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা হয়তো আমাদের দেখেই যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায়। ভয়কে সম্মান করুন, গুজবকে নয়। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আমি ইয়াসিন। দেখা হবে দ্য ইয়াসিন শোয়ের পরবর্তী আরো একটি রহস্যময়, অন্ধকার আর শিহরণ জাগানো পর্বে। আল্লাহ হাফেজ।